নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে মেডিটেশন ক্লাস নিয়ে, যেটা আমি বলেছিলাম। এবং লাস্ট উইকে আমরা খুব সুন্দর মেডিটেশন ক্লাসে আমরা আমাদের ফার্স্ট ক্লাস যেটা ছিল, যে সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ধ্যানের প্রয়োজন এবং কেন আমরা ধ্যান করব। দ্য ইম্পর্টেন্স অফ মেডিটেশন উই ডিসকাসড ইন দ্য লাস্ট ক্লাস। সো টুডে উই আর গোইং টু ডিসকাস অন আধুনিক বিজ্ঞান কি ধ্যানের প্রয়োজনীয়তা স্বীকার করে। তো আমরা এখানে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে দ্যাট ইজ সায়েন্স accepted the importance of meditation। কোন রকম বিজ্ঞান সম্মত পরীক্ষা নিরীক্ষা হয়েছে এ নিয়ে। তো খুব সুন্দর, কারণ দেখুন মেডিটেশন আমরা যখন ক্লাস জয়েন করছি বা আমরা যখন মেডিটেশন ক্লাস আমরা যে মেডিটেশনটা শিখবো কি করে সেই সম্পর্কে আমরা যখন আলোচনা করছি, অবভিয়াসলি আমাদের এইসব বেসিক কনসেপ্টস গুলো আগে আমাদের জানা উচিত। এবং তার জন্যই কিন্তু আমি আপনাদের সাথে ডিসকাস করছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের ধ্যান শেখার ক্লাস বইটি নিয়ে। এবং বইটি লিখেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি। আমি সেখান থেকে নলেজ আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ফার্স্ট অনলাইন ক্লাস যেটা আমরা করেছিলাম মেডিটেশন সম্পর্কে, সেটাও আমি স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখার ক্লাস বইটির মধ্যে দিয়ে আমি আলোচনা করেছি। তো আজকের প্রশ্ন সেটা হচ্ছে, আমাদের আজকে সেকেন্ড ক্লাসে আধুনিক বিজ্ঞান কি ধ্যানের প্রয়োজনীয়তা স্বীকার করে? কোন রকম বিজ্ঞান সম্মত পরীক্ষা নিরীক্ষা হয়েছে এ নিয়ে? নাও অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেনস, স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি উনি বলছেন, হ্যাঁ, পাশ্চাত্য মনোবিজ্ঞান ধ্যানের প্রয়োজনীয়তা স্বীকার করে। তো সায়েন্স accepted meditation, এই যে ইম্পর্টেন্স অফ মেডিটেশন, ওকে, এটা সায়েন্সও accepted আছে। মনোচিকিৎসক সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্টরাও তাদের চিকিৎসায় রোগীকে উপদেশ দেন ধ্যানে। অ্যাবসলিউটলি, যখন দেখবেন কোনো মানসিক রোগী বা যে কোনো আমরা যখন কোনো মেন্টাল হ্যারাসমেন্ট বা খুব মেন্টালি টর্চার হচ্ছে, সেখানেও কিন্তু আমাদেরকে মেডিকেল সায়েন্স সাইকিয়াট্রিকরা বলে মেডিটেশন করুন। আমরা মাঝে মধ্যে খুব রেগে গেলে অনেক উল্টো পাল্টা বলে ফেলি, কারণ আমরা একটা মেন্টাল প্রেসারে থাকি, একটা মেন্টাল ট্রমাতে থাকি। ওই সময় আমরা কি বলছি, কেন বলছি, এগুলো আমরা বুঝতে পারি না। কিন্তু আফটার when we do this, তখন আমরা রিয়েলাইজ করি যে আমি খুব ভুল করে বলে ফেলেছি। তো এই যে রাগ, এই যে ক্রোধ আমাদের মধ্যে থাকে, এইটাকে আমাদেরকে বন্ধ করতে হবে, এইটাকে আমাদের জীবন থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। এই যে আমরা ইরিটেশন ফিল করি, এটা তো লেগে যায়, তার জন্য আমাদের মেডিটেশনটা খুব ভালোভাবে দরকার। এবং আমি নিজে প্রচন্ড শর্ট টেম্পার, অনেক কিছু জিনিস যেগুলো আমি খুব ইজিলি একসেপ্ট করতে পারি না, এবং যার জন্য আমিও মাঝে মধ্যে প্রচন্ড ভাবে আউটবার্স্ট হয়ে যায়। তখন বোঝা যায় না যে আমি কি বলছি, বাট আফটার দ্যাট আই রিয়েলাইজ এই সত্যি তো খুব অন্যায় কাজ করে ফেলেছি। তো এগুলো শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে হয়। তো তার জন্যই বলা হচ্ছে যে এই যে আমরা এত ডে টু ডে এত বিজি শিডিউলের মধ্যে থাকি, ডে টু ডে এত মানসিক চাপের মধ্যে থাকি, এগুলোর থেকে আমাদেরকে বেরোতে হলে, মেন্টাল ট্রমা, মেন্টাল প্রেশার থেকে বেরোতে হলে উই রিকোয়ার টু ডু মেডিটেশন। আমাদেরকে ধ্যান করাটা খুব দরকার। শারীরিক চিকিৎসা বিজ্ঞানে ইজি মেশিনে ইইজি, ওকে, আমি আরেকবার বলছি, শারীরিক চিকিৎসা বিজ্ঞানে ইইজি মেশিনের সাহায্যে মস্তিষ্কের তরঙ্গকে বোঝা যায়। আপনার আমার মতো মানুষ কিংবা এক ধ্যানস্থ ব্যক্তির ইইজি গ্রাফ বা রেকর্ড লিপিবদ্ধ করা যায় এই মেশিনে। তো ইইজি মেশিনের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের মস্তিষ্কের তরঙ্গ, আমরা আমাদের যে একটা মেন্টাল স্টেট আছে সেই স্টেটাসটা কি, আমরা
কিরকম আছি, আমাদের মেন্টাল স্ট্যাটাসের পরিস্থিতিটা কিরকম আছে, এই সেটা ইইজি মেশিনের দ্বারা বোঝা যায়। মহারাজজি বলছেন কি দেখা যায়, আপনি যখন কোনো কাজ করছেন তখন এই মেশিনে দেখাবে যে আপনার মনটা বিটা অবস্থায় আছে, তখন তার চিন্তা তরঙ্গ 19 থেকে 30 আবর্তন প্রতি সেকেন্ডে কাঁপছে। সি, এটা কিন্তু একটা সাইন্টিফিক ইনফরমেশন যেটা আমাদের জানা নেই, বাট আমরা আজকে এই ইনফরমেশনটা এখানে পেয়ে যাব। তো বলছে যখন আমরা একটা কাজের মধ্যে ব্যস্ত আছি, কাজের মধ্যে ব্যস্ত থাকাকালীন আপনারা বুঝতেই পারছেন যে কোনো কাজ নানান রকম চিন্তা তার মধ্যে রয়েছে, নানান রকম মেন্টাল প্রেশার তার মধ্যে রয়েছে, কি হবে, নানান রকম পরিস্থিতির চাপের মধ্যে আমরা তখন থাকি। ওই সময় যে স্টেটটা থাকে আমাদের মেন্টালি, যে স্টেটটা থাকে বা আমাদের যে মনটা যেটা থাকে, ঠিক আছে, সেখানে আমাদের ওটা বিটা অবস্থায় থাকে, বিটা, এবং সেই চিন্তা তরঙ্গটা 19 থেকে 30 আবর্তন প্রতি সেকেন্ডে কাঁপছে। আপনি যখন শান্ত হয়ে বিশ্রাম করছেন বা গান শুনছেন, নদীর তীরে একা বসে আছেন, প্রার্থনা করার জন্য মন্দিরে ঢুকছেন, তখন আপনার চিন্তা তরঙ্গ আস্তে হয়ে যায়, সেটা হয়ে যায় 14 থেকে 18 প্রতি সেকেন্ডে, এবং একে বলে আলফা স্টেট বা আলফা অবস্থায়। মন তখন শান্ত থাকে। তো দেখুন, বলা হচ্ছে যখন আমরা খুব ব্যস্ততার মধ্যে থাকি, নানান রকম চিন্তা, কনফিউশন, মানসিক চাপ, তখন সেটা আমরা বিটা স্টেটে থাকি, সেখানে আমাদের চিন্তা তরঙ্গ 19 থেকে 30 আবর্তন প্রতি সেকেন্ড। যখন আমাদের মন একটু শান্ত প্রকৃতির থাকে, মানে ধরুন আমি একটু বিশ্রাম নিচ্ছি, একটু গান শুনছি, বা একটা নদীর তীরে একা বসে রয়েছি, বা একটা মন্দিরে যাব, প্রার্থনা করব, ওই সময় তো আমাদের মনটা শান্ত রয়েছে না, সবকিছুই শান্ত রয়েছে, তখন সেটা আমরা আলফা স্টেটে রয়েছি, এবং সেখানে তখন আমাদের চিন্তা তরঙ্গ আস্তে হয়ে যায়, এবং সেটা হয়ে যায় 14 থেকে 18 প্রতি সেকেন্ডে। রাতে ঘুমের আগে এই তরঙ্গ হয়ে যায় প্রতি 8 থেকে 13, অর্থাৎ আরো শান্ত। একে বলে থিটা অবস্থা। আশেপাশে পরিস্থিতি বিষয় আপনার বোধ থাকে না, নিজের শরীরের উপর বিশেষ নিয়ন্ত্রণ থাকে না। মানে এটা হচ্ছে আমাদের ঘুমানোর আগের স্ট্যাটাসটা। সবকিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শান্ত পরিবেশ বা অনেক কিছু চিন্তাধারা করার পর এবার আমি ঘুমাবো। ঘুমাবোর আগে দেখবেন আমরা একটু আস্তে আস্তে করে চোখটা বুঝবো, অনেক রকম চিন্তা থাকে, বাট আমাদের মনটা একদম শান্ত হয়েছে। এটা মানে ঘুমানোর আগে নিস্তেজ হয়ে যাচ্ছি আমরা একদম, তখন আমাদের নিয়ন্ত্রণে থাকে না শরীর। এটা হচ্ছে ঘুমানোর আগের স্টেটটা, সেটাকে বলা হচ্ছে থিটা স্টেট, এবং এই সময় থাকে চিন্তা তরঙ্গে প্রতি সেকেন্ডে 8 থেকে 13, অর্থাৎ আমরা আরো শান্ত হয়ে যাচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় থিটা স্টেট। এইতে নিজের শরীরের উপর বিশেষ নিয়ন্ত্রণ থাকে না। যখন আপনি গভীর ঘুমে চলে যান, মানে সুষুপ্তি অবস্থায়, যখন আমি এবার ঘুমিয়ে পড়েছি, এবার আমি আমার আর কোনো মানে কি বলবো মানে সেই জ্ঞানটা নেই যে কি হচ্ছে চারিপাশে, আমি একদম গভীর নিদ্রায় রয়েছি, সুষুপ্তি অবস্থায়, তখন আবর্তন হয়ে যায় 1 থেকে প্রতি সেকেন্ড। তখন তো শরীরের সমস্ত কিছু শান্ত, স্টপ, তখন ঘুমাচ্ছি। হ্যাঁ, এটা হলো ডেল্টা অবস্থা, এটাকে বলা হয় ডেল্টা অবস্থা। এই অবস্থায় সাধারণ মানুষ যেতে পারে যখন সে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে, কোনো হুঁশ যখন তার থাকে না। পরীক্ষা করে দেখা গেছে, ইইজি রেকর্ডে দেখা যাচ্ছে, মানুষ যখন ধ্যান করা শুরু করে তখন চিন্তা তরঙ্গ ধীরে ধীরে বিটা থেকে আলফা হয়ে চলে আসছে। কারেক্ট। আমরা যেটা বললাম বিটা, যখন আমরা ভীষণ ভাবে মানসিক চাপ, প্রচন্ড ব্যস্ত রয়েছি, তখন বিটা স্টেট। যখন আমরা একটু শান্ত রয়েছি, চুপচাপ ধ্যান করছি, প্রার্থনা করছি, তখন সেটা আলফা স্টেটে চলে আসে, মনটা শান্ত হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ, ধ্যান যতই গভীর হতে থাকবে ততই সেটা থিটা স্টেট হতে হতে ডেল্টা স্টেট। এবার যত আমরা ধ্যানের গভীরে যাব, যত আমরা আরো মানে ডিপলি মেডিটেশন করতে থাকবো, আলফার পর থিটা, থিটার পর ডেল্টায় আমরা চলে যাব। সো দিস ইজ হাউ ইটস সার্কুলেটিং, এই যে মেন্টাল স্টেটটা।
বিটা, আলফা, থিটা, ডেল্টা। যখন আমরা একদম সুষুপ্তি মানে একদম গভীরে চলে গেছি, কোনো হুঁশ নেই, মেডিটেশনে একদম ডিপ মেডিটেশন, তখন সেটা একদম ডেল্টা স্টেজে আমরা চলে যাই, একদম লাস্ট স্টেজ, মানে যেখানে একদম মন শান্ত হয়ে রয়েছে। পার্থক্য কি ঘুম ও ধ্যানের মধ্যে? স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ জিবার আমাদের এই ঘুম এবং গভীর মেডিটেশনের মধ্যে পার্থক্য বলছে। কারণ আমরা যখন গভীর মেডিটেশনে যাচ্ছি সেখানেও বলা হচ্ছে ডেল্টা স্টেট, বা যখন আমরা ঘুমিয়ে পড়ছি সেখানেও ডেল্টা স্টেট। বাট এটার মধ্যে ডিফারেন্সটা কি? এই যে ঘুম এবং মেডিটেশনের মধ্যে, আমরা তো মেডিটেশনে ঘুমিয়ে পড়ছি না, বাট স্টিল দ্যার ইজ আ ডিফারেন্স। এবার মহারাজজি বলছেন, ঘুমের সময় মানুষ সজাগ থাকে না, কিন্তু ধ্যানের সময় থিটা ডেল্টা অবস্থায় গিয়েও সে সচেতন থাকে, সে হুঁশ হারায় না। দ্যাটস কারেক্ট। আমরা যখন ঘুমিয়ে পড়েছি তখন আমরা একদম মানে সুষুপ্তি অবস্থায় চলে গেছি, হুঁশ নেই, ঠিক আছে। বাট হিয়ার ইন দ্য কেস অফ মেডিটেশন, এখানে ডেল্টা থিটা দুটো একসাথে কাজ করে। কারণ কি? এখানে আমরা ডিপলি চলে গেছি, সবকিছু শান্ত, কিন্তু আমাদের হুঁশটা আছে, আমরা সচেতন আছি, আমরা সেখানে হুঁশ হারাই না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্লিপিং অ্যান্ড মেডিটেশন। এটা নিয়ে প্রথম পরীক্ষা হয় আমেরিকায় 1970 সালে। পরে মেননিং নগর ইনস্টিটিউটে স্বামী রাম নামে এক সাধুর উপর এ নিয়ে গবেষণা হয়। তিনি ধ্যান শুরু করা করলেন। What is happening? I'm sorry. Just a second. 1, 2, 3. Yes. তিনি ধ্যান করা শুরু করলেই ইইজি মেশিন কিছুক্ষণ পরে দেখালো তার মস্তিষ্ক তরঙ্গ শূন্যকে স্পর্শ করতে চলেছে। ইট মিনস এখানে বলছেন যে স্বামী রাম উনি যে আমেরিকায় যে এই যে এটা নিয়ে যে গবেষণা চলছিল তখন 1970 সালে, সেখানে উনি যখন মেডিটেশন করেছে সেখানে দেখা গেছে ইইজি মেশিনে তার চিন্তা তরঙ্গ চলে গেছে 0 লেভেলে, মানে পুরো ডিপ মেডিটেশনে চলে গেছেন উনি। বাট ওনার হুঁশ আছে, উনি সচেতন আছেন, তার মানে ওনার মেডিটেশন পাওয়ারটা ভীষণ স্ট্রং। ডাক্তারেরা ভেবেছিলেন যে স্বামী রাম ঘুমিয়ে পড়েছেন, কারণ সে ডেল্টা অবস্থায় মানুষ সজাগ থাকতে পারে না। কিন্তু স্বামী রাম বলে গেলেন এই পরীক্ষাকালীন সময় ডাক্তারেরা নিজেদের মধ্যে কি আলোচনা করেছিলেন, মানে তিনি সচেতন ছিলেন, তিনি মেডিটেশনও করছিলেন, কিন্তু তার একটা সচেতন ছিল এবং তিনি সেটাও বুঝতে পেরেছিলেন যে ডাক্তাররা কি ডিসকাস করছিল ওই সময়। তো এখান থেকেই আমরা একটা প্রমাণ পেলাম, প্রুফ পেলাম যে আমরা মেডিটেশনে আমরা আমাদের সচেতন থাকে চিন্তাটা, আমাদের মনটা, হ্যাঁ আমাদের হুঁশটা থাকে, কিন্তু ঘুমাবার সময় আমাদের সেটা থাকে না। তখন আমরা প্র্যাকটিক্যালি বলতে গেলে আমাদের শরীরটা পুরো সুষুপ্তি সিচুয়েশনে চলে যায়, সুষুপ্তি অবস্থায় চলে যায়। তিনি প্রমাণ করলেন যে ডেল্টা অবস্থাতে তিনি পুরোপুরি সচেতন ছিলেন। পরে বিশ্বের নানান স্থানে এরকম পরীক্ষা হয়ে মহেশ যোগীকে নিয়ে এবং যখন উনি এটা প্রুফ করে দিলেন যে মেডিটেশনেও কিন্তু মানুষ সজাগ থাকে, তারা ঘুমিয়ে পড়ে না। তারপর এটা নিয়ে অনেক আরো টেস্ট হলো, অনেক পরীক্ষা নিরীক্ষা করা হলো এবং এরকম আরেকটি পরীক্ষা হয় মহেশ যোগীকে নিয়ে, বিস্তৃত রিপোর্ট বের করা হয়। এ তো গেল মনোবিজ্ঞানী ও ডাক্তারের কথা। এবার শুনুন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞদের কথা। আজকাল আমেরিকা, ইউরোপ ও জাপানের অসংখ্য কোম্পানিতে আলাদা কেবিন রাখা হয় ধ্যানের জন্য। ম্যানেজারদের ট্রেনিং দেওয়া হয়। বড় বড় কোম্পানিতে ধ্যান আজ প্রতিদিনের আবশ্যিক অঙ্গ। ভারতের কর্পোরেট জগতেও এটি উল্লেখযোগ্য হয়ে উঠেছে। অ্যাবসলিউটলি এটা কিন্তু একদম কারেক্ট কথা বলেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি। আজকাল দেখবেন ম্যানেজমেন্ট লেভেলে, মানে বড় বড় কর্পোরেট অফিসেও এই মেডিটেশন প্র্যাকটিসের ব্যাপারটা রেখেছে। একটা কোর্স করা হয় বছরে, যেমনি আমি যে কোম্পানিতে রয়েছি এখানেও আমাদের প্রত্যেক বছর একটা মেডিটেশন ছোট্ট করে 1 সপ্তাহ 7 দিনের জন্য পার্ট টাইম কোর্স করানো হয়। কারণ আজকালকার দিনে এই যে ম্যানেজমেন্টে নানান রকম আইটি সেক্টরে বলুন বা যে কোনো সেক্টরে আমরা প্রচুর মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাই। তার জন্য এখন বড় বড় কর্পোরেট অফিসেও এরকম মেডিটেশনের জন্য কিছু আলাদা সেটআপ কোর্স রাখে।
অ্যাটলিস্ট তারা যাতে এই জিনিসগুলো, এই মেডিটেশন তত্ত্বটা যাতে তারা শিখতে পারে এবং ডেইলি লাইফে এই মেডিটেশনটা তারা যাতে অভ্যাস করতে পারে, যাতে তাদের লাইফে কোনো রকম কোনো যাতে ক্রিটিক্যাল বা কোনো মেন্টাল প্রেশারের যে একটা ডিস্টারবেন্স থাকে সেটা যাতে না হয়। তো দেখুন, আমাদের মেডিটেশন আমাদের লাইফে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। এই মেডিটেশন করলে আমরা সত্যি খুব ভালো থাকবো এবং আমাদের ভাবনা চিন্তাগুলো একটু ভালো হবে, পজিটিভ হবে, আমাদের মাইন্ডটা পজিটিভ থাকবে। কিন্তু আমরা যে ক্লাস করি, আমিও যে নিজে বলছি, আমরা কতজন মানতে পারি বলুন তো? কতজন মানতে পারি? কিন্তু আমাদের মানতে হবে, আমাদেরকে করতে হবে, আমাদেরকে এটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। তো আশা করি আজকের সেকেন্ড ক্লাসটা আপনাদের খুবই ভালো লাগলো মেডিটেশনে। তো প্রত্যেক সপ্তাহে আমি এরকম মেডিটেশন ক্লাস আপনাদের সাথে নিয়ে আসছি। অবভিয়াসলি আমি চেষ্টা করব যাতে ক্লাসটা আমরা সাকসেসফুলি করতে পারি, তার জন্য আপনাদের আমাকে সহযোগিতা করতে হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে জানাই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, আন্তরিক শুভেচ্ছা। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার চ্যানেলটি, এবং এরকমই সুন্দর সুন্দর পজিটিভ ভিডিও নোটিফিকেশন অবশ্যই পেতে গেলে আপনাকে আমার চ্যানেলের যে বেল আইকনটি আছে সেটি আপনারা প্রেস করে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গা বিনাশিনী, জয় মা কালী।